এমনিতেও উনি এখানে ঠিকই আছেন, কিন্তু আপনাদের কথা উনি খুব বলেন। উনি আপনার মা, বাড়িতে পরিবারে আপনাদের মাঝে থাকলে বেশি খুশি থাকবেন। দেখুন, বড় হওয়ার সুবাদে একটা উপদেশ দিচ্ছি, আপনি ওনাকে বাড়িতে নিয়ে যান। উনি আপনার মায়ের সমান, না মার মতন ভালোবাসুন, এর থেকে উনি বেশি কিছুই চান না। এমনি এখানে উনি আনন্দেই আছেন, বাড়িতে পরিবারের মধ্যে উনি থাকবেন, মেয়ে জামাই নাতি এদের সঙ্গে বেশি আনন্দে থাকবেন। ঠিক আছে, ভেবে জানাচ্ছি। অবশ্যই ভাববেন। দেখুন, আপনিও একজন বাবা, কাল আপনার ভালো লাগবে যদি বৃদ্ধ অবস্থায় আপনার সন্তানেরা ছেড়ে দেয়। হ্যাঁ বলুন। আজকের রাত্রের জন্য এখানে একটা ঘর পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই। কত টাকা লাগবে? যদি ছোট রুম চান 300 টাকা পড়বে। 300? বছরের রমেশ পারেখ জীবনের অনেকগুলি রাত পার্কের বেঞ্চে শুয়ে কাটিয়েছেন। নিজের রোজগারের অর্থে বানানো বাড়ি এখন আর তার নিজের বাড়ি নেই। সেই বাড়িটির মূল্য ছিল, কিন্তু সেই বাড়িটি যে বানিয়েছিল সেই মানুষটির মূল্য নেই। ফ্রিজের মধ্যে দুধ, চা বানানোর জন্য। দুধ নেই। আছে তো। অমিতের দুপুরবেলা চায়ের জন্য। কিন্তু আমি সকাল থেকে চা খাইনি। সকালে চা করেছিলাম, আপনি ছিলেন না, শুধু শুধু নষ্ট হলো। বারবার চা করার জন্য দুধ নেই আমাদের কাছে। এটা আমার বাড়ি। তো এই বাড়ি নিয়ে আপনি করবেন কি? নিজের ছেলের নামে কেন করে দিচ্ছেন না? আপনার একমাত্র ছেলে, আপনার খেয়াল রাখে তো। যদি আপনি চান আপনার হিসেব মতো সব কাজ হোক, তাহলে ওকে ওর হিসেবটা বুঝিয়ে দিচ্ছেন না কেন? আমার ছেলে কি এটা জানে যে রাত্রে আমাকে গার্ডেনের বেঞ্চে গিয়ে শুতে হয়? আগে বাড়িটা নিজের ছেলের নামে করে দিন, তারপর শান্তিতে এখানে থাকবেন।
বাবা। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। নাটক বন্ধ করো বাবা। তোমার কাছে কি খুব বেশি কিছু চাইছি? আরে বাড়িটা আমার নামে করে দাও ব্যাস। আরে এমনিতেই তোমার মারা যাওয়ার পরে তো বাড়িটা আমিই পাবো, তাহলে এখন নয় কেন? যাই হোক না কেন, আমার জীবদ্দশা এ বাড়ি আমি তোমার নামে করে দেব না। বাবা যদি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন তাহলে তোমার ওনাকে আটকানো উচিত। যদি আমি ওর একমাত্র ছেলে, এই বাড়িটা আমিই পাবো। কিন্তু ভাবো, যদি বাবা দলিল বানান আর দলিলে যদি বাড়ি ওনার দুই মেয়ের নামে করে দেন তাহলে? তাহলে তোমার মতে কি করা উচিত? আমাদের এমন কিছু করা উচিত যাতে বাবা বাধ্য হয়ে এই বাড়িটা আমাদের নামে করে দেন। হ্যালো, কান্তিলাল জাবেরি, হ্যাঁ বলছি। আমি রমেশ পারেখ বলছি। আমার এক বন্ধু বলেছিল যে আপনি বৃদ্ধাশ্রম চালান। হ্যাঁ বলুন, আমরা কি উপকার করতে পারি আপনার? রমেশবাবু, রমেশবাবু, আমি আপনার বৃদ্ধাশ্রমে থাকার জন্য একটু জায়গা পেতে পারি? আমি খুব খারাপ অবস্থায় আছি, সব দিক থেকে আমি বিপর্যস্ত। রমেশবাবু, প্রথমে আপনি শান্ত হন। আপনি অবশ্যই এখানে থাকতে পারেন, যে কোনো দিন আসতে পারেন। আপনার কাছে আমাদের এখানকার অ্যাড্রেস আছে তো? আছে। তো আপনি এখানে আসুন, বসে কথা বলা যাবে। জানি না কতদিন পর আজ আমি পেট ভরে খাবার খেলাম। আপনি বলুন রমেশবাবু, কি হয়েছিল? দেখুন, আপনি এখানে থাকতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি আপনার সমস্যাটা আমাদের খুলে বলেন তাহলে আমরা ভালোভাবে বুঝবো। হাসমুখদা, হ্যাঁ বলুন। আজ 3টে সেল করেছি। আরে বারে বা, দারুণ তো। আপনিও দেখছি আমাদের অন্য সেলসম্যানদের হারিয়ে দেবেন। না না হাসমুখদা, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আরে কোনো ব্যাপার না। না না, আছে। এই বয়সেও আপনি আমাকে কাজের উপযুক্ত মনে করেছেন। কান্তিবাবু, 2 বছর আগে আমি যখন বাড়ি ছেড়ে আসি তখন আমার কাছে সামান্য টাকা ছিল, শুধু কিছু জমানো টাকা ব্যাস। এক বন্ধুর সহযোগিতায় আমি একটা ছোট ঘর ভাড়া নিই, আর হাসমুখ ভাইয়ের সঙ্গে আমি স্প্রেয়ার পার্টস বিক্রি করার কাজ শুরু করি। তো সেই 2 বছরে আপনার ছেলে কখনো আপনার সাথে দেখা করেনি? না, একবারের জন্যও নয়। আমার মনে হয় আমি বাড়ি ছেড়ে আসাতে ওরা খুশি হয়েছে। এই হলো আমার ছেলে, আমি ওকে মানুষ করেছি। আমার 2 মেয়ে এখনো আছে, রূপা আর রচনা। অমিত হলো আমার বড় ছেলে, আমি ওকে বিয়েও দিয়েছি। ওর 3 বছরের একটা বাচ্চাও আছে, রাশি। আর আজ অমিত আর অমিতের স্ত্রী চায় যে আমার বাড়িটা আমি ওদের নামে করে দিই। এইসব দেখি আমি বাড়ি ছেড়ে এসেছি। আর তারপর ওরা দুজন আমার সঙ্গে একটা খেলা খেললো।
হ্যালো, রমেশ পারেখ, আগে হ্যাঁ আমি বলছি। সিনিয়র পুলিশ ইন্সপেক্টর রাজপুত। পুলিশ ইন্সপেক্টর, কি হয়েছে স্যার? রমেশ বাবু, আপনাকে পুলিশ স্টেশনে আসতে হবে। আপনার নামে ওয়ারেন্ট আছে। কেন স্যার, আমি কি করেছি? দেখুন, আপনার বৌমা আপনার বিরুদ্ধে ডাউরি হ্যারাসমেন্ট মানে পণ নেওয়ার জন্য কেস করেছে, আর আপনার ছেলে অমিত পারেকের সাক্ষী। তাই আপনি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আসুন, না হলে আপনাকে অ্যারেস্ট করতে হবে। বাবা, তুমি টেনশন করো না, আমরা পুলিশের সাথে কথা বলবো, আর আমরা অমিতদার সাথে কথা বলবো। আপনার ওই বাড়িটা ছাড়া উচিতই হয়নি। আর আপনি সরল সোজা বলে ওরা আপনার সুযোগ নিচ্ছে। ওরা যে কোনো ভাবেই হোক ওই বাড়িটা চাইছে। হ্যালো রচনা, আমি রূপা বলছি। বাবার বিরুদ্ধে অমিতদা আর জ্যোতি বৌদি হ্যারাসমেন্টের কেস করে দিয়েছে। আমরা পুলিশ স্টেশনে যাচ্ছি, তুই কি আসতে পারবি? বাবা, 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 দিবান, গাড়ি থামা। বাবা, বাবা, কি হলো বাবা? হ্যাঁ, আমি পুলিশকে খবর দিয়ে দিয়েছি। ওদেরকে বলে দিয়েছি যে বাবার হার্ট অ্যাটাক হয়েছে। অ্যাটাক সিভিয়ার ছিল, বাট ডোন্ট ওয়ারি, উনি এখন বিপদমুক্ত আছেন। আমরা ওনাকে খুব তাড়াতাড়ি ওয়ার্ডে শিফট করে দেবো। থ্যাংক ইউ ডক্টর। আপনার নিজের ছেলে বৌমার সাথে মিলে আপনার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করেছিল? আমার নিজের ছেলে। একজন পিতা হওয়ার দায়িত্ব আমি সবসময় পালন করেছি। আমার সন্তানদের আমি ভালো রাখতে চেয়েছি যতটুকু আমার পক্ষে সম্ভব। আমার জীবনের একটাই লক্ষ্য ছিল, আমার সন্তানদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। সময় ভালোই আসুক আর খারাপই আসুক। আমি সবসময় এটাই ভাবতাম যে আমাকে যতই কষ্ট করতে হোক না কেন, আমার ছেলে মেয়েদের আমি কখনোই কোনো কষ্ট করতে দেব না। আমার স্ত্রী চলে যাবার পর আমি একটু কমজোরি হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার সন্তানদের কথা ভেবে আমি নিজেকে শক্ত করলাম। একজন বাবাকে তার সন্তানদের জন্য সমর্থ রক্ষক হিসেবে, পরিবারের রক্ষক হিসেবে সন্তানদের ভরসা স্থল হয়ে দাঁড়াতে হয়, ততদিন যতদিন না তার সব সন্তানকে সুখে জীবনযাপন করতে না দেখে। আমার ছেলে নিজের জন্য কোনো ভালো চাকরি জোগাড় করতে পারছিল না। এই ছোটখাটো দুই একটা চাকরি করছিল। একজন বাবা হিসেবে এটা আমার ভালো লাগছিল না। আমার মনে হয়েছিল এর চাইতে ওর জীবনটা অনেক সুখের হওয়া দরকার। আর এই জন্য আমি আরে রমেশ বাবু, কেমন আছেন? ভালো আছি শাস্ত্রী বাবু। কি ব্যাপার, এত টাকা কোথাও ইনভেস্ট করছেন না প্রপার্টি কিনছেন? না না শাস্ত্রী বাবু, আমি আমার ছেলেকে একটা উপহার দিতে চাই। মনে হচ্ছে খুব বড় উপহার দিচ্ছেন ছেলেকে। বাবা অমিত, এটা তোর জন্য, তুই যাতে নিজের পায়ে দাঁড়াতে পারিস সেই জন্য। আর আমি বিশ্বাস করি যে জীবনে তুই অনেক কিছু করতে পারবি। আর দেব?
বাবা, আপনি সবকিছু খুব সস্তায় মেটাতে চান, তাই না? আপনার কি মনে হলো যে শুধু একটা অটো নিজের ছেলেকে কিনে দেবেন তো বাড়ির জন্য দাবি করবে না? কেন? আপনি এই বাড়িটা অন্য কাউকে দেওয়ার কথা ভাবছেন না তো? তোমার সমস্যাটা কি বাবা? আমি কি তোমাকে ঘর থেকে বার করে দেবো? আজ না হয় কাল এই বাড়িটা তো আমিই পাবো। তাহলে এখন এই বাড়িটা আমার নামে করতে কি অসুবিধা? আমার কি কোনো দাম ছিল না? ওরা শুধু বাড়িটাই চাইছিল, ওই মানুষটাকে নয় যে তার শ্রম দিয়ে সমস্ত পরিবারের জন্য ওই বাড়িটাকে দাঁড় করিয়েছিল। নিজের বানানো বাড়িতে তার থাকবার কোনো অধিকার নেই। তার উপর যে কোনো অভিযোগ এনে তাকে ভয় দেখাও, যাতে সে বাড়িটা ওদের নামে করে দেয়। অমিত দা, তুমি আর বৌদি এটা কি করে করতে পারলে? অমিত দাদা, উনি আমাদের বাবা, কি না করেছেন উনি আমাদের জন্য। রূপা, রচনা, তোমরা নিজেরা তো শান্তিতেই আছো, তোমরা কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছ? তা না হলে আমি এটা বাধ্য হব যে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অমিত দাদা, বৌদি তোমাকে ভুল বোঝাচ্ছে। ব্যাস, একটা কথা শুনে রাখো তোমরা, আমি বাবার একমাত্র ছেলে, আর এই বাড়িটা আমার চাই, আর তার জন্য আমি যা খুশি করতে পারি। কেমন আছিস বাবা তুই? অটোতে তো ঠিক রোজগার হচ্ছে তো? না না বাবা, আমি তোর উপর রাগ করিনি। বাবা, তুমি বাড়িটা আমার নামে করবে কি না? আমার মৃত্যু অবধি অপেক্ষা করতে পারছিস না তুই? আবার ওই একই কথা বলো না বাবা। তুমি বাড়িটা আমার নামে করবে কি না বলো। না, বাড়ি পাবি, কিন্তু এইভাবে নয়। আমি তোকে এই সংস্কার দিয়ে বড় করিনি। তাহলে ঠিক আছে বাবা, যদিও ততদিন কেসটা তুলে নেবে না যতদিন তুমি বাড়ি আমার নামে করছো। হয় বাড়িটা আমার নামে করো, না হলে কেস লড়ো। সেকশন 498 এতে কেস হয়েছে। আমি ততক্ষণ ওয়েট করব যতক্ষণ আপনার মেয়ে রচনা বেলের পেপার নিয়ে না আসছে। ততক্ষণ আপনারা বাইরে ওয়েট করুন, কিন্তু আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যেতেই হবে। আর কতক্ষণ সময় লাগবে? লয়ার তো এখন কোর্টেই আছেন, উনি বললেন যে বাবা বেল পেয়ে যাবেন। আমার হাতে পেপার এলেই আমি ওখানে পৌঁছে যাব। চলুন। ওনাকে ছেড়ে দিন, আর এই কেসের ইনভেস্টিগেশন তাড়াতাড়ি শুরু করে চার্জশিটের ফাইল দিন। স্যার, বাবা যা। বাবা, এখন থেকে তুমি আমার সাথে থাকবে, তা না হলে রচনার সাথে। না মা, আমি এখানেই ভালো আছি। বাবা, তোমাকে আমাদের সঙ্গে যেতেই হবে। আমি তোমাদের বাড়িতে যাওয়া আসা করব, কিন্তু মেয়ের শ্বশুর বাড়িতে কি করে থাকি বল? তাহলে ঠিক আছে বাবা, আমরা রোজ তোমার সাথে দেখা করব, আর খাবারও নিয়ে আসব। তুমি কিন্তু কিছু রান্না করবে না। হ্যাঁ বাবা, আমরাই সবটা করব। আমার ছেলে আর বৌমা কেস উইথড্র করতে রাজি ছিল না। অনেক উকিলের সঙ্গে কথা বলেছি। আমি এটাই বুঝেছিলাম যে কেস জেতার আশা খুবই কম, আর কেস লড়বার খরচা অনেক ছিল। আমি আপনার কেস লড়বো, কিন্তু আপনি তো আমার ফিস জানেনই, ওটা আমি কম করতে পারবো না। আসলে উকিলবাবু,
এই কেসটা জেতার কতটা চান্স আছে? আসলে আমরা অনেকগুলো উকিলের সঙ্গে কথা বলেছি, আর সবাই এটা বলেছে যে এই কেসটা জেতা খুব মুশকিল। সত্যি কথা বলতে আপনার ছেলে খুব চালাক, এটাই সমস্যা। ছেলের বউ যদি একলা বিরুদ্ধে থাকতো আর আপনার ছেলে যদি সঙ্গে থাকতো তাহলে এই কেসটা জিততাম, কিন্তু আপনার ছেলে আপনার বিরুদ্ধে বলে এই কেসটা জেতা খুব মুশকিল। তার চেয়ে বেটার আপনি আপনার ছেলেকে বোঝান আর কেসটা মিটিয়ে ফেলুন। আমি ঠিক করলাম, এই কেস আমি লড়ব। আমি জানি এই কেস আমি হেরে যাব, এটা জানা সত্ত্বেও আমি এই কেস লড়ব। আমার কাছে বেশি জমানো টাকা ছিল না, আর কেস চালানোর খরচা অনেক। আমার মেয়েরা আমাকে সাহায্য করতে চাইছিল, কিন্তু আমি ওদের কাছ থেকে সাহায্য নিতে চাইনি। আমি সারা জীবন ধরে পরিবারকে দিয়েছি, সবসময় মাথা উঁচু করে বেঁচেছি। আমি ওদের থেকে সাহায্য নিতে পারি না, কিন্তু এখন আমি আমার বাড়ি ভাড়া আর আমার একা থাকার খরচা চালাতে পারছি না। যদি আপনি আমাকে একটু সাহায্য করেন। অবশ্যই রমেশ বাবু, অবশ্যই আপনি এখানে থাকতে পারেন। আপনার এখানে থাকতে ভালো লাগবে, আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে বলবো কোনো সময় হার মানবেন না। আমরা আপনার সঙ্গে আছি আর একসাথে লড়বো। দেখুন, আপনি আপনার ছেলেকে যতই ভালোবাসুন না কেন, আপনার মাথার ছাদ সে সরাতে পারে না। পর্দা এখনো পড়েনি, নাটকের শেষ দৃশ্য এখনো বাকি। সেই ছেলে যার আনন্দের জন্য বাবা তার সারা জীবন ব্যয় করে ফেলেছিল, সেই নিজের বউয়ের সঙ্গে মিলে রমেশ পারেখের জীবন দুর্বিষহ করে তুলেছিল। এমন একটা আশ্রয় যেখানে তারা থাকেন, যাদের নিজের মানুষরা বাড়িতে আশ্রয় দেয় না, সেখানেই রমেশ পারেখের ঠাঁই হলো। সেই বাড়িতে শুধুমাত্র তার থাকার জায়গাই হলো না, বরং তার নির্দয় আর স্বার্থপর ছেলের সঙ্গে লড়াই করার শক্তিও মিলল। আইনের রাস্তায় লড়তে পারবেন না, তাই এবার এই রাস্তা বেছে নিয়েছেন। আমরা না কোনো ঝামেলায় ফেঁসে যাই। হ্যালো, গুড মর্নিং পরাগ বাবু, কান্তিলাল বলছি। নমস্কার কান্তিবাবু, বলুন কেন ফোন করেছেন? পরাগ বাবু, আমি একজন এমন মানুষের সাক্ষাৎ পেয়েছি যে খুব খারাপ অবস্থায় আছে। ওনার নাম হলো রমেশ পারেখ। হ্যাঁ, আমি ওনার ব্যাপারে পড়েছি। আমি সংবাদ মাধ্যমে ওনার খবর দিয়েছি। আপনার একটু সাহায্যের প্রয়োজন ছিল। নিশ্চয়ই কান্তিবাবু, আপনি ওনাকে নিয়ে এখানে চলে আসুন, ওনার পুরো ডিটেলসটা আমার চাই। হ্যালো, পিআই রাজপুত, জেসিপি দেশাই বলছি। জয় হিন্দ স্যার। রাজপুত, তোমার থানাতে অমিত আর জ্যোতি পারেখ, অমিতের বাবা রমেশ পারেখের নামে একটা কেস ফাইল করেছে। ইয়েস স্যার, সেকশন 498A, ডাউরির কেস স্যার। আমি এটা খবর পেয়েছি যে কেসটা একেবারে মিথ্যে। ছেলে বাবার বাড়ি দখল করার জন্য এই কেসটা ফাইল করেছে। এটা ওর বাবাকে বাধ্য করার একটা রাস্তা বের করেছে। আমি রমেশ বাবুর সাথে কথা বলেছি। রাজপুত, তুমি এই কেসটার ইনভেস্টিগেশন করো আর জানো যে সত্যিটা ঠিক কি। ইয়েস স্যার। থ্যাংক ইউ। জেসিপি দেশাই একজন নিষ্ঠাবান অফিসার। সিনিয়র সিটিজেন্সের মামলায় উনি সব সময় আমাদের সাহায্য করে থাকেন, আর আমাদের আশ্রমের অনেক বয়স্ক ব্যক্তি ওনাকে ছেলে হিসাবে মনে করে। না না, আপনি এভাবে হাত জোর করে আমাকে ছোট করবেন না। আমি তো আমার ডিউটি করছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বাড়ি আপনি অবশ্যই ফিরে পাবেন। স্যার, অমিতের ফোন সুইচ অফ স্যার, আর বাড়িটাও বন্ধ। পাড়ার লোক কি বলছে দেখি। রমেশ বাবুর কথা আমরা কাগজে পড়েছি, জেনে তো আমাদের খুবই খারাপ লেগেছে। আমরা তো জানতামই না যে ঘরে এইসব কিছু চলছে। অমিত আর ওর স্ত্রী জ্যোতি কোথায়? মনে হচ্ছে দুজনেই পালিয়ে গেছে। ওরাও তো জানে না যে এইসব খবর কাগজে ছেপে বেরিয়ে গেছে। আমরা কালই ওদের সাথে দেখা করতে গেছি। আপনাদের এর মধ্যে নাক গলানোর কি দরকার? আরে উনি তোমার বাবা, আর আমরা সবাই জানি ছোটবেলা থেকে কত কষ্ট করে উনি তোমাদের মানুষ করেছেন। রূপা, রচনা, সবাইকে। আরে আমরা সবাই তোমাদের বড় হতে দেখলাম।
নিজের বাবার উপর এরকম দোষারোপ কি করে করতে পারলে তুমি? আর জ্যোতি, তোমারও লজ্জা করলো না যে রমেশ বাবুর ব্যাপারে এই ধরনের দোষ চাপাতে? আমরা বহু বছর ধরে চিনি রমেশ বাবুকে। এই ধরনের মানুষ পণ চাওয়ার ব্যাপারে তো ভাবতেও পারেন না। দেখুন, এটা আমাদের বাড়ির ব্যাপার, আপনারা এর মধ্যে যদি না পড়েন তাহলেই ভালো হয়। অমিত, একটু বোঝার চেষ্টা করো, তোমাদের বাবা তোমাদের কতটা ভালোবাসেন। ব্যাস কাকা, আপনারা নিজেদের আর আমার সময় নষ্ট না করলেই ভালো হয়। তুমি ভেতরে যাও। অমিত আমাদের সবার উপর এত দুর্ব্যবহার করে মুখের সামনে দরজা বন্ধ করে দিল। আরে ছোটবেলা থেকে আমরা ওকে দেখে আসছি, আমার তো কোনো ধারণাই ছিল না ও এরকম অমানুষ হবে। আমার তো মনে হচ্ছে খবর পড়ে ভয় পেয়ে গেছে দুজনে, এই জন্যই পালিয়ে গেছে। রমেশ বাবুকে কবে থেকে চেনেন? অনেক বছর ধরে। পুলিশ স্টেশনে এসে আপনারা বয়ান দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। রমেশ দাদা, কেমন আছেন আপনি? ভালো আছি। এত কিছু হয়ে গেল, তবু আপনি কোনোদিন কিচ্ছু বলেননি। যদি কিছু বলতেন রমেশ বাবু তো। রমেশ বাবু, আপনি অনুমতি দিলে তালা ভেঙে দিতে পারি, কেননা আপনি এ বাড়ির মালিক। রমেশ বাবু, নতুন তালা লাগিয়ে দিন আর আপনার জিনিসপত্র নিয়ে এখানে চলে আসুন। না স্যার, না জ্যোতির ফোন এসেছিল না জামাইয়ের। জানি না ওরা দুজন কোথায়। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার মেয়ে রমেশ বাবুর বিরুদ্ধে পণ নেওয়ার অভিযোগ করেছে? আমি মিথ্যে বলছি না স্যার, রমেশবাবু একজন খুব ভালো লোক, উনি এরকম করতেই পারেন না। আমার মেয়ে আর জামাই দুজনেই মিথ্যে অভিযোগ করেছে। ওই দুজন এখন কোথায়? জানি না স্যার। রমেশ পারেখের প্রতিবেশীরা, তার মেয়ে এবং জামাইরা, এমনকি জ্যোতির মাও তার সমর্থনে বয়ান দিয়েছিলেন। এখন অমিত আর জ্যোতির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করার জন্য একটা অন্য মামলা দায়ের করা হয়েছে, আর সেই সঙ্গেই তাদের মিথ্যে এফআইআর খারিজ করার জন্য অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। কিন্তু অমিত আর জ্যোতি এখনো ফেরার। আরে বিহান, আসুন ভেতরে আসুন। রমেশবাবু, আমি আমার মেয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। ও আপনার সাথে খুবই অন্যায় করেছে, কিন্তু আপনি নমস্য গুরুজন, ওকে ক্ষমা করে দিন। বিহান, ওরা দুজন আছে কোথায়? জানি না রমেশবাবু, কিন্তু যেখানেই থাকুক না কেন নিশ্চয়ই নিজেদের কাজের জন্য পস্তাচ্ছে। স্যার, হাংসাবায়ন বোধহয় অমিতার জ্যোতির কন্ট্যাক্টে আছে, কারণ ও রমেশবাবুর বাড়িতে গিয়েছিল নিজের মেয়ে আর জামাইয়ের পক্ষ থেকে রমেশবাবুর কাছে ক্ষমা চাইতে। ওনাকে পুলিশ স্টেশনে নিয়ে এসো, আর সব জায়গায় এই খবর দিয়ে দাও যে ওনাকে অমিত আর জ্যোতির কেসে অ্যারেস্ট করা হয়েছে। স্যার, আরে নিয়ে এসো। চলুন আরে আপনি আমি চলুন। সত্যি বলছি, আপনি চলুন। আমি জানি না ওরা দুজন কোথায়। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না। আমার স্বামী অসুস্থ, ওনাকে দেখার কেউ নেই। আমাকে বাড়ি যেতে দিন। দেখুন, আপনি ততক্ষণ বাড়ি যেতে পারবেন না যতক্ষণ আপনি বলছেন যে অমিত আর জ্যোতি কোথায় আছে। আমি সত্যিই জানি না যে ওরা কোথায়। মা, 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 তুমি ঠিক আছো তো?
তুমি তুমি ঠিক আছো তোমা? হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিন্তু তোমরা কোথায় চলে গিয়েছিলে? আর এসব কি মা? তোমরা দুজন মিথ্যে অভিযোগ এনেছো, প্রমাণ আছে আমাদের কাছে, আর আমরা তোমাদের বিরুদ্ধে চার্জশিট ফাইল করতে পারি। রমেশবাবু তোমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তোমরা জোর করে ওনার বাড়ি অধিকার করার চেষ্টা করছো। এখন রমেশবাবুই তোমাদের বাঁচাতে পারে, নিজের অভিযোগ ফিরিয়ে নিয়ে। বলুন রমেশবাবু, আপনি বললে ওদের দুজনকে লকআপে ঢুকিয়ে দিতে পারি। বাবা, বাবা আমাদের ক্ষমা করে দিন, আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। আপনি আপনি এই কেসটা তুলে নিন বাবা, আমাদের শেষ অন্যায় ভেবে এটা ক্ষমা করে দিন। স্যার, ছেড়ে দিন ওদের দুজনকে। আমি ওদের বিরুদ্ধে কোনো কেস করতে চাই না। ঠিক আছে, আপনি কমপ্লেন ফিরিয়ে নিতে পারেন, কিন্তু তোমাদের দুজনকে লিখে দিতে হবে যে ভবিষ্যতে রমেশ বাবুকে কোনো দিন কষ্ট দেবে না। আর তোমাদের বিরুদ্ধে যদি একটা কমপ্লেন আসে না, বিনা ইনভেস্টিগেশনে তোমাদের দুজনকে ভেতরে ঢুকিয়ে দেব। দাঁড়া অমিত, অটোটা নিয়ে যা, তোর রোজগারের কাজে লাগবে, যাতে নিজের পায়ে দাঁড়াতে পারিস, সেটাই আমি চাই। একজন পিতা হওয়া সত্ত্বেও কিছু কথা হয়তো আমি তোকে শেখাতে পারিনি, হয়তো সেটা জীবন তোকে শিখিয়ে দেবে। ছেলে হয়ে ছেলের কর্তব্য তুই ভুলতে পারিস, কিন্তু একজন বাবা হয়ে আমি সেটা কি করে ভুলবো? দেখ বাবা, আমার আশীর্বাদ তোর সাথে আছে, কিন্তু যতক্ষণ আমি জীবিত আছি আমি তোকে এই বাড়িতে থাকতে দিতে পারি না। হয়তো আমার দুঃখ দেখে তোর কোনো কষ্ট হয়নি, কিন্তু আমি তোদের কষ্টে দেখতে পারবো না। তোরা দুজন যা করেছিস তার জন্য আমি তোদের ক্ষমা করে দিলাম। রাশির খেয়াল রাখিস। যা, আর সৎভাবে বেঁচে থাক। রমেশবাবু এখন বাড়িতে একাই থাকেন। উনি নিজেই কাজ করেন আর নিজের জন্য যতটা প্রয়োজন ততটাই রোজগার করেন। তার মেয়েরা তার সঙ্গে রোজ দেখা করতে আসেন আর তার জন্য তার দুবেলার খাওয়ারও বানিয়ে নিয়ে আসেন। রমেশবাবু পুলিশের প্রতি কৃতজ্ঞ, যারা তাকে এত সাহায্য করেছে। আর কান্তিবাবুর সঙ্গেও তার গভীর সম্পর্ক তৈরি হয়েছে। তিনি প্রায় বৃদ্ধাশ্রমে যান আর সেখানে গিয়ে সমবয়সী মানুষদের সঙ্গে সময় কাটিয়ে আসেন। সেই মানুষগুলোর মধ্যেই রমেশবাবু একটা নতুন পরিবার পেয়েছেন। অমিত আর জ্যোতি এখন অনেক দূরে কোনো ভাড়া বাড়িতে থাকে। ওরা দুজন রমেশ পারেখের সঙ্গে যে ব্যবহার করেছে সে কথা মনে পড়লে রমেশ পারেখের যথেষ্ট কষ্ট হয়।
কিন্তু এখনো উনি তার ছেলেকে মিস করেন। রমেশ পারেখ তার বাড়িটা এখন তার নাতনি রাশির নামে করে দিতে চাইছেন। সিনিয়র সিটিজেনদের ওয়েলফেয়ার আর তাদের দেখাশোনার জন্য ভালো ব্যবস্থা করার উদ্দেশ্যে বেশ কিছু প্রকল্প পাশ হয়েছে, আর সংসদ ভবনেও এর জন্য বিল পাশ করা হয়েছে। যখনই কোনো মা বাবা বা সিনিয়র সিটিজেন তার সম্পত্তি তার কোনো ওয়ারিশ বা পরিজনের নামে করে দেন, তখন তিনি প্রশাসনের কাছে দরখাস্ত করতে পারেন যাতে তার মেনটেন্যান্সের জন্য, তার স্বাভাবিক জীবনযাপনের জন্য সেই ওয়ারিশের কাছ থেকে যেন মেনটেন্যান্স পাওয়া যায়। সরকারি সাহায্যে চলা বেশ কয়েকটি বৃদ্ধাশ্রম বানানোর পরিকল্পনা করা হয়েছে, আর বেশ কিছু জায়গায় এরকম বৃদ্ধাশ্রম অলরেডি কাজ করছে। অনেক জায়গায় প্রাইভেট এবং চ্যারিটেবল ওল্ড এজ হোমও রয়েছে। কিন্তু আমরা সেই সব ছেলে মেয়েদের কি বলবো যারা নিজের বৃদ্ধ মা বাবার খেয়াল পর্যন্ত রাখে না। 2012-তে একটা এনজিওর দ্বারা করা সমীক্ষা অনুযায়ী 40%-এরও কম ভারতীয় যৌথ পরিবারে থাকে। অনেক সময় নিজের নামে বাড়ি থাকা সত্ত্বেও বৃদ্ধ বাবা মা তার সন্তানদের প্রতি নৈতিক আর মানসিকভাবে নির্ভরশীল হয়ে থাকেন। একটি সমীক্ষা অনুযায়ী প্রতি 3 জন সিনিয়র সিটিজেনের মধ্যে একজন দুর্ব্যবহারের শিকার হয়ে থাকেন। প্রত্যেকদিন অপমানিত হওয়া তো সাধারণ বিষয়, কিন্তু অনেক ক্ষেত্রেই শারীরিক লাঞ্ছনাও সহ্য করতে হয়। আজকে যুব ভারত নিজেদের পছন্দ, নিজেদের প্রয়োজন খুব স্পষ্টভাবে বলতে শিখেছে, তাই তাদের সমস্ত ইচ্ছে পূরণ করার জন্য মার্কেট সবসময় তৈরি থাকে। কিন্তু সেই সঙ্গে এটাও জরুরি যে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদের একটু সম্মান করি, তাদের ভালোবাসা দিই, তাদের প্রয়োজনটা একটু বোঝার চেষ্টা করি। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস্তাকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর আমাদের যুব সমাজ যেন মনে রাখে যে জীবনে আমাদের সবাইকেই একদিন এই বিশেষ অধ্যায়টি পেরোতে হবে। জয় হিন্দ।